দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর রাজনীতি বিষয়ক আলোচনা জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করবার চেষ্টা করি। আমরা আজকে মূলত কথা বলতে চাই, এই মুহূর্তে অনেকগুলো আলোচিত বিষয় রয়েছে রাজনৈতিক আলোচনার পাশাপাশি উপদেষ্টা নিয়োগ নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। সেই উপদেষ্টা নিয়োগে অঞ্চলভিত্তিক বৈষম্য সত্যি কি হয়েছে, এই প্রশ্নকে সামনে রেখে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই। পাশাপাশি আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখন বলছেন আর কালক্ষেপণ নয়, জরুরি ভিত্তিতে আসলে রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। আজকেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আমরা এসব বিষয়ে আলোচনা করতে চাই। আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি স্টুডিওতে যুক্ত রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন রেজওয়ান আহমেদ রিফাত, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও একজন অতিথি রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমরা আজকে আলোচনার শিরোনাম যেটি বলছিলাম দর্শকদেরকে, যে উপদেষ্টা নিয়োগে অঞ্চলভিত্তিক বৈষম্য হয়েছে কি, এরকম একটি প্রশ্নকে সামনে রেখে যদি আলোচনাটা শুরু করতে চাই, অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান আপনাকে দিয়ে যদি শুরু করি। এই যে আজকেও আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কিন্তু অভিযোগ করেছেন আজকের একটি আলোচনায়ও। তিনি বলেছেন যে আমরা দেখেছি যে চট্টগ্রামে 13 জন উপদেষ্টা আসলে পেয়েছে, সেখানে আসলে এই যে অঞ্চলভিত্তিক বৈষম্যের কথা আসলে তারা বলছেন, ক্ষোভ প্রকাশ করছেন। এই ক্ষোভটাকে আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আরও দুজন সহ আলোচক আছেন এবং দর্শক যারা দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা। একটা প্রবল ছাত্র তার রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের প্রথম দফায়, দ্বিতীয় দফায় এবং সর্বশেষ তৃতীয় দফায় উপদেষ্টা নিয়োগ হয়েছে। এবং প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, প্রত্যেক দফায় উপদেষ্টা নিয়োগ এবং উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। এবং সর্বশেষ যে 3 জন উপদেষ্টা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এর মধ্যে 2 জনের নিয়োগ নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেন যে তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের দ্বারা নিযুক্ত সরকারের প্রধান, এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সমন্বয়কদের পক্ষ থেকেও সর্বশেষ উপদেষ্টা পরিষদ যেটি গঠিত, মানে যে সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটি নিয়ে তীব্র ক্ষোভ এবং রাজপথেও তাদের বিক্ষোভ প্রদর্শন বা এর বিরুদ্ধে তাদের অবস্থান ঘোষণা করতে দেখা গেছে। এবং তৃতীয় দফায় এই উপদেষ্টা পরিষদে 3 জন সদস্যের অন্তর্ভুক্তির পর নানামুখী যে সমালোচনা, সেই সমালোচনার মধ্যে একটা আঞ্চলিক উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বা অঞ্চলভিত্তিক প্রাধান্যের বিষয়টি আমাদের সকলের সামনে আসছে। বিশেষ করে আমরা একটা কথা খুবই জোরে সোরে এটি আসছে যে যেহেতু প্রধান উপদেষ্টা তিনি চট্টগ্রামের বাসিন্দা, সেই কারণে চট্টগ্রাম বিভাগ থেকে ইতিমধ্যেই উপদেষ্টা পরিষদের 13 জন সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে বড় রকমের একটা সমালোচনা তৈরি হয়েছে। এবং এই সমালোচনার পাশাপাশি আমরা দেখেছি যে উত্তরবঙ্গের বৃহত্তর উত্তরবঙ্গে 16টি জেলা থেকে একজনও উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত না হওয়ায় এটি ক্ষোভ হয়েছে। আমরা দেখেছি সেখানে বড়সড় আন্দোলন কর্মসূচিও পালিত হয়েছে। প্রশ্ন উত্থাপিত হয়েছে যে আবু সাঈদের রংপুর থেকেও এখন পর্যন্ত কাউকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়নি। তো এইগুলো নিয়ে এক ধরনের আলোচনা হচ্ছে, যদিও বিষয়টিকে একেবারে আমরা অঞ্চলভিত্তিক উপদেষ্টা পরিষদে নিয়োগ সেই হিসাবে দেখছি না, কিন্তু যে প্রশ্নগুলি উত্থাপিত হচ্ছে সেগুলোকে একেবারে পাশ কাটিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। এই আন্দোলনে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যখন এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান দেখেছি, সেই সময় কিন্তু বলা হয়েছিল যে এই গণ অভ্যুত্থানের কেন্দ্রভূমি ছিল মূলত নগরীগুলো, ঢাকা এবং বড় বড় নগরীতে। কিন্তু এইবার যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটি কিন্তু সারা দেশব্যাপী হয়েছে এবং সেটি শুধুমাত্র নগর কেন্দ্রিক না, সারা দেশের মানুষের সাথে এক ধরনের সম্পৃক্ততা এর সাথে ছিল। ফলে এই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদের উপদেষ্টা পরিষদ বলেন, সরকারের কর্মকাণ্ড বলেন, উপদেষ্টা পরিষদে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের দপ্তর বন্টনের ক্ষেত্রেও বলেন, মানুষের নানা রকমের একটা প্রত্যাশার ব্যাপার ছিল, আলোচনা ছিল, কৌতূহল ছিল। এমনকি আপনি দেখেন উপদেষ্টা পরিষদের মধ্যেও আমরা দেখছি যে এত ঘন ঘন দপ্তর পুনর্বন্টন করা হচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের চোখে লাগার মতো। একজন
একটা দপ্তরে বসে তিনি কয়েকদিন দায়িত্ব পালন করতে না করতেই তাকে আরেকটা দপ্তরে সেখানে স্থানান্তর করা হচ্ছে, এগুলো নিয়েও এক ধরনের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি। সাধারণ মানুষ তো বটেই, বিশেষ করে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ বিশ্লেষক, রাজনৈতিকবিদ বলেন, যারা রাষ্ট্রনীতি বিশ্লেষক যারা বলেন, সকলের মধ্যেই কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। তো এইগুলো কিন্তু সরকারের মধ্যে একটা অস্থিরতা আছে কিনা সেটাও কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন উত্থাপিত হয়। ফলে আমরা আপনি যেটি শুরু করেছিলেন, আমরা আঞ্চলিক বৈষম্যের কথা না বললেও আপাত দৃষ্টিতে এটি কিন্তু চোখে লাগার মতো, এবং সবার মানুষের মধ্যে যে প্রশ্নটি উত্থাপিত হচ্ছে সেটি প্রশ্ন উত্থাপনের মতোই। জি, অনেক ধন্যবাদ। এই প্রশ্নটি আপনিও তুললেন। আমরা আমাদের সঙ্গে একজন সমন্বয়ক রয়েছেন, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, রেজওয়ান আহমেদ রিফাত। আপনাকে যে প্রশ্নটি রাখতে চাই, এই যে সার্জিসের যে অভিযোগ, আজকেও যে অভিযোগ তুলেছেন, বিক্ষোভ, আপনাদের দিক থেকে যে ক্ষোভটি আসলে এসছে, এখন বিষয় হচ্ছে যে বাস্তবতা হলো অন্তর্বর্তীকালীন সরকার কি চাইলেই রাজশাহী, ময়মনসিংহ, আরও যে বিভাগ রয়েছেন, এখন প্রতিটি বিভাগ যদি তারা মেলাতে যান, উপদেষ্টা দাবি আসতে থাকে, সেটিও কি আসলে বাস্তবসম্মত কিনা? ধন্যবাদ আপনাকে। প্রাথমিক পর্যায়ে আসলে আমরা একটা বিশেষ সিচুয়েশনে আছি। এটা আমাদের গতকালকে 100 দিন পূর্ণ হয়েছে আমাদের এই গণ অভ্যুত্থানের। এটাকে আমরা বিপ্লব বললেও আসলে আমরা এটা গণ অভ্যুত্থান করেছি। এই গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের সারা দেশের মধ্যে বড় বড় দুটা বন্যা থেকে শুরু করে জুডিশিয়াল কু, ইন্টারন্যাশনাল প্রেশার সহ বহু বিষয় আমাদের এই 100 দিনের মধ্যেই, যে সরকারটার আগে কোনো স্ট্রাকচার ছিল না, এই যে সরকারটা 1 সপ্তাহের মধ্যে ফর্ম হয়ে এই কাজগুলো তাদের করতে হয়েছে। এখন সেই বাস্তবতায় শুধুমাত্র যে ডক্টর ইউনূস স্যার উনি চট্টগ্রাম ডিভিশনের থেকে এবং কাকতালীয়ভাবে অন্য সব যাদের আমরা এক্সপার্ট, উপদেষ্টারা কিন্তু শুধুমাত্র যে পলিটিক্যাল বা এই বেসিস আনা হচ্ছে এমন না, তারা সেই নিজস্ব জায়গায় এক্সপার্ট বা তার সেই নেটওয়ার্কিংটা আছে, সেই বেসিসে কিন্তু আমরা তাদেরকে আনছি। এমনকি আমরা যদি নেতৃত্বের জায়গায়ও আসি, আমাদের যে 6 জনকে উঠিয়ে নেওয়া হয়েছিল, সেখানে সার্জিস ভাই হচ্ছে উত্তরবঙ্গের আর নুসরাত আপু হচ্ছিল খুলনার, এর বাহিরে যে 4 জন ছিল তারা কিন্তু কুমিল্লার। তো সেই ক্ষেত্রে আমাদের এটা অত্যন্ত একটা কাকতালীয় ঘটনা যে আমাদের এই সব জায়গা থেকে আমাদের নেতৃত্বগুলো উঠে এসেছিল। এখন আমি আরো একটা বিষয় উল্লেখ করতে চাই যে শুধুমাত্র জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক বৈষম্যের কথা বলা হচ্ছে না, এমনও বলা হচ্ছে যে আমরা হয়তো গতকালকে আহতদের একটা আন্দোলন থেকে এই একটা ধরনের একটা দাবি এসেছে যে আহতদের মধ্য থেকেও একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এখন এখানে আমি প্রশ্ন করতে চাই যে আসলে আমাদের যে উপদেষ্টারা যখন আসে, বিশেষ করে যারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছে, তারা কি আহত না? নাহিদ ভাই, আসিফ ভাই তো আমাদের 15-16 তারিখে ক্যাম্পাসেই আহত হয়েছে, পরবর্তীতে তাদের উপরে যে নির্যাতন এবং ডিবির মধ্যে নিয়েও চিকিৎসা নিয়েছেন, পরবর্তীতে সুস্থ হয়েছেন, তারাও আহত। তো এইভাবে যদি আমরা শুধুমাত্র ক্রাইটেরিয়া ওয়াইজ ধরে যদি আমরা এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, আমার মতে এখানে প্রথম ক্রাইটেরিয়া হওয়া উচিত যে তাদের এখানে যোগ্যতাটা কি। আমরা যেই ম্যান্ডেটটা নিয়ে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই সরকার গঠিত হয়েছে, সেই ম্যান্ডেটের সাথে আসলে তাদের কাজকর্ম এবং তাদের এক্সপার্টিস কতটুকু যায়, এর পরবর্তীতে আমার মনে হয় যে বাকি ক্রাইটেরিয়াগুলো আসে। প্রশ্ন হলো যে ছাত্রদের দিক থেকে এই দাবিগুলো উঠছে কেন? উপদেষ্টা হওয়ার মোহ, ক্ষমতার লোভ, এই বিষয়গুলো এই তরুণ বয়সে এই দাবিগুলোই বা কেন উঠছে? সেক্ষেত্রে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাও প্রশ্নবিদ্ধ হতে পারে জনগণের কাছে। আমাদের এখানে আমরা বিপ্লব পরবর্তী সময়গুলোতে দেখি যে মানুষের যে এক্সপেকটেশনটা থাকে যে আমরা বিপ্লব পরবর্তী একটা ড্রাস্টিক চেঞ্জ আনবো, আমাদেরও অনেক সময় মনে হয় যে আমরা আসলে চেঞ্জটা আনতে পারছি না। এটা অনেক সময় মনে হয় যে যারা হয়তো এখন সরকারে আছে তারা হয়তো এইভাবে কাজ করতে পারছে না, বা আমরা যারা হয়তো আর একটু এবেল ভাবে কাজ করতে পারতাম হয়তো আরো আমরা তো আসলে আন্দোলন করে মাঠের থেকে আমাদের যেই বিগত 36 জুলাই বলে 36টা দিন আমাদের যেই একটা জিল নিয়ে আমরা কাজ করেছি, ওই স্পিরিটটা নিয়ে হয়তো আমরা আরো বলতে গেলে ভালোভাবে, এবং আমাদের উপর যে এক্সপেকটেশনের এত বড় একটা এক্সপেকটেশন, সেই তুলনায় আসলে আমরা এবং সরকার কোনোভাবে ডেলিভার করতে পারছে না। তো অনেক সময় আমাদের ওইটা থাকে যে আমরা হয়তো আমরা গিয়ে আরো ভালো করতে পারি। আপনাদের মধ্যেও এক ধরনের হতাশা তৈরি হচ্ছে এরকম? হতাশা না, আমাদের মধ্যে মানুষ আমাদের থেকে অনেক কিছু এক্সপেক্ট করছে, আমরা প্রত্যাশার চাপটাও তো বেশি। আমরা কলেজে যাই, ভার্সিটিতে যাই, নিজের এলাকায় যাই, সবার কাছে একটা প্রশ্ন যে আসলে কতটুকু পরিবর্তন করতে পারবো আমরা আসলে যে ম্যান্ডেটটা, আমরা যে রিফর্মের কথা বলছি, আমরা যে নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছি,
এমনকি আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থা ধ্বংসের কথা বলছি সেটাও আমরা কতটুকু করতে পারবো? আওয়ামী লীগ যা আগামী 5 বছর পরে অন্য কোনো নামে বা আওয়ামী লীগ নামে ফিরে আসবে কিনা সেটা নিশ্চয়তা কি আমরা দিতে পারছি কিনা? সেই জায়গাগুলো আর ছোট্ট করে একটু বলবেন কিনা যে উপদেষ্টা নিয়োগে কি মনে করেন যে অঞ্চল ভিত্তিক তার মানে বৈষম্যটা হয়েছে? না, এটা মনে করছি না। কিন্তু আপনাদের মধ্যে থেকেই যখন সার্জিস আলম দাবি করছেন বা অন্যরা বলছেন কথা, সেটা না, এটা আমাদের ধরেন আমরা হচ্ছে আলোচনাগুলো তো সবসময় যে সাংগঠনিক পর্যায় থেকে আসে এমন না। এটা তার ব্যক্তিগত, এটা কি সার্জিস আলমের ব্যক্তিগত অভিমত? আমি আসলে ওনার পুরো ওই কোটেশনটা জানি না, তাই ওইটা নিয়ে কমেন্ট করতে পারছি না। কিন্তু যে বাস্তবতা আপনারা মানে বরিশালে আমাদের আগামীকালকে একটা প্রোগ্রাম হবে শহীদদের কাছে, জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদদের কাছে হচ্ছে চেক হস্তান্তর। বরিশালে আমরা জানতে পারলাম প্রায় 156 জন শহীদ আছেন, কিন্তু বরিশাল থেকে আমাদের কয়জন উপদেষ্টা আছে? না, আমি আপনাকে একদম কোড আনকোড করেই বলি যে আজকে তিনি চট্টগ্রাম বিভাগ থেকে বলেছেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক তিনি এখন, যে চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টা নেওয়া হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। 3 বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য? অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না, এটি কোড আনকোড। এবং এটি রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত যে নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান ছিল, সেখানে তিনি শনিবার এসব কথা কিন্তু বলেছেন। আমাদের আমি যতটুক মানে তার সাথে হয়তো আমার এটা নিয়ে ভাবে কথা হয়নি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি এটা আমার কাছে এটা প্রতীয়মান না যে এখন অঞ্চল ভিত্তিকভাবে আমরা উপদেষ্টা নিয়োগ দিচ্ছি বা ভবিষ্যতে অঞ্চল ভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, আমরা আসবো আপনার কাছে আবারও। আমাদের সঙ্গে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি রয়েছেন, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকে শুরুতেই যেহেতু আমরা আলোচনা করছিলাম যে উপদেষ্টা নিয়োগে এই অঞ্চলভিত্তিক বৈষম্য নিয়ে, আপনার একটু অভিমত জানতে চাই। আপনি মনে করেন কিনা যে আদৌ এখানে অঞ্চলভিত্তিক বৈষম্য উঠে এসছে, যদিও এটি নিয়ে প্রশ্ন উঠছে? আবার একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যিনি এখানে আছেন তিনি আবার এর সাথে একমত পোষণ করছেন। বৈষম্য বিরোধী আজকে তারা রেসপন্সিবিলিটি যথেষ্ট মেনটেন করতেছে, যদিও আমাদের ছোট ভাই, তারপরেও সম্মানিত। আমার কাছে তো প্র্যাকটিক্যালি যেটা মনে হয় যে এদের যখন আন্দোলনটা ছিল, আমি এদেরই বলবো, মানে জাস্ট সবাই আন্দোলন করছে, বাট দৃশ্যমান শিক্ষার্থীরা সামনে ছিল, আন্দোলনটা অনেক লম্বা, সেই বিতর্কে যাচ্ছি না। তখন বোধহয় একটাই ছিল, রিমুভাল অফ হাসিনা, এর বাইরে কোনো সিদ্ধান্ত ছিল না। বাট তারপরে যে কনসিকুয়েন্সটা কি হবে এটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, কারণ মাথায় ছিল, কারো মাথায় ছিল না, কারণ তার রিমুভালটা খুব ইম্পর্টেন্ট। এখন সেক্ষেত্রে তো ওই কাজটা, কারণ ওই যে রিমুভাল হয়েছে, আমি এটাও নিশ্চিত করে বলতে পারি যে এরাও জানতো না দুদিন সে চলে যাবে, এটাও কিন্তু মোটামুটি, কারণ তার 16 বছরের যে খাইচ্ছত যেটা আমরা দেখছি, তাতে এটা কল্পনাই করা যায় না। কিন্তু এখন যদি আবার এইদিকে আসি, বৈষম্যের প্রশ্ন আসলো কেন এই যে অন্যান্য ইয়েতে? এখন আবার মনে হচ্ছে যে আপনি কিছু সংস্কার করবেন, সেই সংস্কার করার জন্য কিন্তু আসিফ নজরুল সাহেবের কাছে কোনো দায়িত্ব নাই, সৈয়দা রেজওয়ানের উপরে কোনো দায়িত্ব নাই, এগুলো তো অন্য জিনিস। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের চিফ বানিয়ে দিয়েছি। তাহলে আমার কাজ কি? সংস্কার করা, সংস্কার করে নির্বাচন করব। এবং বেসিক সংস্কার 4টা খুব জরুরি। নাম্বার 1 সংবিধান, নাম্বার 2 ইলেকশন কমিশন, নাম্বার 3 আসেন পুলিশ, নাম্বার 3 আসেন বিচার বিভাগ। এই 4টা করার দায়িত্ব কিন্তু ইনশাআল্লাহ তাআলা কোনো উপদেষ্টা নেন নাই। উপদেষ্টা কিন্তু রাজকীয় জীবন শুরু করে দিয়েছেন। প্লাস এখন যেহেতু আপনি আবার এই কথাটা আনছেন বৈষম্য, যেহেতু আমি সংস্কার করে নির্বাচন দিব, সেটার জন্য কিন্তু আমার অঞ্চল ভিত্তিক লোক লাগবে না, সেটার জন্য 7জন 8জন লোক আমরা নিয়োগ দিয়ে দিচ্ছি। ডিসেম্বরের মধ্যে তারা প্রস্তাব দেবে, তারপর রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে। আর এখন এই যেটা বলা হচ্ছে, এতে মনে হইতেছে একটা লম্বা সময় থাকার একটা প্ল্যান আছে। তা না হলে আমি কেন, যেহেতু আমি নির্বাচন দিয়ে চলে যাব সংস্কার করে, তাহলে আমার এই বিষয়গুলো আসা খুব জরুরি না। কেন বলছি না? বৈষম্য এখানে স্কোপ নাই। এখানে কেন নাই? আমরা যদি খারাপ অর্থে, নেগেটিভ অর্থে, আমার ছোট ভাই এখানে আছে, নেগেটিভ অর্থে যদি ধরি যে আমি এটা লাভবান করব, আমি কিছু টাকা রোজগার করবো, কথার কথা, তাহলে তো সারা বাংলাদেশকে দায়িত্ব যেটা কয়, যেখান থেকে পাওয়া যায়, সেটা হল LGRD মিনিস্ট্রি, যা সারা দেশব্যাপী নেটওয়ার্ক। এবং সারা দেশব্যাপী নেটওয়ার্কে কি করে? উপজেলা, জেলা, ইউনিয়ন পর্যায়ে ডেভেলপমেন্টটা তারা করবে। সুতরাং আপনি যদি আমি অন্য উদ্দেশ্যে ধরলাম, তাহলে কিন্তু সেখানে কোনো বৈষম্য নাই, কারণ সেই রেসপন্সিবল একটা ছাত্র, সেই আসিফ মাহমুদ, তাকে দেওয়া হয়েছে। সুতরাং ওই ক্ষেত্রে বৈষম্যর কোনো সুযোগ নাই।
আর যেহেতু সংস্কার করে নির্বাচন দিবে, সুতরাং সেইখানে এই বৈষম্যটার বিষয়ে আলাপটা করার মানে হচ্ছে অঞ্চল ভিত্তিক থাকার মানে চাওয়ার মানে হচ্ছে যে অঞ্চলটাকে সবাই ডেভেলপ করা পলিটিক্যালি। কারণ ইতিমধ্যে আমরা একটা গন্ধ অলরেডি পেয়েছি, একটা কথা আসছে খুব ইন্টারেস্টিং। ইদানিং যে বিষয়টা নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ভয় পাচ্ছে সেটা হলো তাদের কর্মকাণ্ডকে রেটিফাই করার যে একটা ব্যাপার, এটা কিন্তু তাদের মাথায় এখন আছে। এটা মাথায় থাকতে হইলে আজকে পর্যন্ত যে কর্মকাণ্ড আমি দেখি তাতে বিএনপি যদি ক্ষমতায় যায়, কথার কথা রেটিফাই করবে কিনা আমার সন্দেহ আছে অনেক বিষয়। কারণ ইতিমধ্যে সেই ক্ষেত্রে তারা চাচ্ছে একটু প্রলং করে, যদি আমরা এটা যেটা উদ্দেশ্য বোঝা যায়, প্রলং করে যদি একটা রাজনৈতিক দল বানিয়ে কোনো রকম ব্যবস্থা করা যায় তাহলে তার রেটিফিকেশনটা নিশ্চিত। কারণ এটা যেহেতু একটা অলরেডি তারা অলিখিতভাবে একটা কি বলে এটার কি বলে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে, প্রজ্ঞাপন বা অধ্যাদেশ, এটা কিন্তু পরোক্ষ অর্থ দাঁড়াবে ইনডেমনিটি অধ্যাদেশ পরোক্ষভাবে। তো সুতরাং আমি নিশ্চিত করে বলতে পারি আপনি যে বৈষম্য বিরোধী ছাত্র এদের সাথেও সরকারের দ্বিমত হয়েছে। কেন? ছাত্ররা নাকি তাদের নিয়োগকর্তা, ফাইন, আমি মেনে নিলাম। ছাত্ররা যদি নিয়োগ করতে হয় তাহলে তাদের উপর দায়িত্ব বেশি দিতে হবে। তারা যখন দুইটা উপদেষ্টা নিয়ে যাচ্ছে তাই ভাবে বিতর্ক করছে, কেন তাকে সরানো হলো না? কেন? ছাত্ররা তো আপনার নিয়োগকর্তা, সিম্পল, নাম্বার ওয়ান। নাম্বার টু, নাহিদ, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদেরকে নিশ্চয়ই সরকার অযোগ্য মনে করে না। আমি যোগ্য অযোগ্য মনে করি কি না করি এটা আমার ব্যাপার, সরকার তো অযোগ্য মনে করে নাই। সরকার যদি যোগ্য মনে করে, আমিও মনে করি তরুণদের যোগ্যতা আছে, তাহলে আপনি ফারুকী আর বশিরকে টানছেন কেন? টানার পর এত বিতর্ক হওয়ার পরও আপনি তাদেরকে সরাচ্ছেন না কেন? পরিষ্কার ইউ আর ক্রিয়েটিং ডিস্টেন্স বিটুইন ইউ পিপল অ্যান্ড সমন্বয়ক। কেন বলছি? আপনি গল্প লেখা কিন্তু মানে গল্প পড়ার পর মনে হয় কি আমি একটা লিখতে পারবো, কিন্তু শুরু করলে দেখা যায় শেষ করা যায় না, এত ডালপালা গজায়। আরেকটা ব্যাপার হুইচ ইজ ভেরি পেইনফুল, একটা অন্ধ লোকের, আমি ফেসবুক থেকে বলছি, একটা অন্ধ লোকের সবচেয়ে ভরসা থাকে লাঠি। কোন রকম যে চোখের আলো ফেরত পায় সবার আগে লাঠি ছুঁড়ে ফেলে। তো আপনি যে ছাত্রদেরকে ক্ষমতায় গেছেন তাদেরকে আপনি ছুঁড়ে ফেলার লক্ষণ আমি দেখতেছি। কেন? তারা বারবার বলতেছে আমরা যেমন আনছি আমরা সরিয়েও দিতে পারবো। সুতরাং আমার কাছে মনে হয় আমি যে নেটওয়ার্কটা দেখতেছি উপদেষ্টাদের, আই এম ইন ডাউট যে ওদের সাথে গ্যাপ বোধহয় আরো বাড়াবে, অ্যান্ড দে উইল প্রলং দেয়ার স্টেইং ইন পজিশন, কারণ তাদের সমস্ত কর্মকাণ্ড রেটিফাই করতে হবে, সেজন্য বিশ্বস্ত সরকার দরকার। যে আবহাওয়া রাজ্যকে আমরা আরো শুনবো আপনার কাছে, কিন্তু যদিও ডক্টর ইউনূস পরিষ্কার করেই বলেছেন যে তিনিও আসলে একটা নির্বাচনের দিকে যেতে চান এবং তারাও আসলে বেশি দিন থাকা উচিত হবে না, এই ধরনের কথাও তিনি বলেছেন। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে প্রশ্ন রাখবো আপনার কাছে। দর্শক, গণতন্ত্রে আমরা কথা বলছি উপদেষ্টা নিয়োগে কি অঞ্চলভিত্তিক বৈষম্য হয়েছে, পাশাপাশি সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত গণতন্ত্র অনুষ্ঠানে। আজকে কথা বলছি উপদেষ্টা নিয়োগে অঞ্চলভিত্তিক বৈষম্য, পাশাপাশি সমসাময়িক রাজনীতি। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিনের মূল্যায়ন করবার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রেজওয়ান আহমেদ রিফাত, একজন কেন্দ্রীয় সমন্বয়ক, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। 3 জনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। সামগ্রিকভাবে আমরা বিরতির আগে যে বিষয়গুলো বলছিলেন উপদেষ্টা নিয়োগ নিয়ে যে বিতর্ক আসলে তৈরি হয়েছে সেটি নিয়ে আপনারা ব্যাখ্যা করছিলেন। একটু যদি 100 দিনের মূল্যায়ন বলা হয়, যে কোথাও কি মনে হচ্ছে যে একটু এলোমেলো, অস্বস্তি তৈরি হচ্ছে, বিভিন্ন জনের বক্তৃতায় আমরা দেখতে পাচ্ছি এক ধরনের একটু হতাশার সুর, এই বিষয়টি কি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিনা? মাত্র 100 দিন কি যথেষ্ট সময় আসলে, নাকি একটু তাড়াতাড়ি আসলে হতাশার কথা শোনা যাচ্ছে? আপনাকে আবারও ধন্যবাদ। আসলে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার তার 100 দিন পূর্ণ করেছে। আমরা যদি মোটা দাগে বিবেচনা করি 100 দিন মূল্যায়ন এটি যথেষ্ট নয়, কিন্তু 100 দিনে কি হলো সেইটুকু অন্তত পক্ষে মূল্যায়ন করা যেতে পারে, এবং সেই মূল্যায়ন নিয়ে ইতিমধ্যেই চলচারা বিশ্লেষণ পক্ষে বিপক্ষে, এখানেও আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। এবং অনেকেই বলছেন যে 100 দিনে এই সরকার 16 বছরের যে জঞ্জাল নিয়ে তারা যাত্রা শুরু করেছে, যে পাহাড় পরিমাণ মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে তারা দায়িত্বভার গ্রহণ করেছে, সেইখানে 100 দিনে তাদের যে অর্জন সেটা দিয়ে তাদেরকে মূল্যায়ন করার সময় এখনও আসেনি। একটু আগে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত যেটি বলছিল যে এই 100 দিনে সরকারকে কিন্তু অনেক চ্যালেঞ্জ, হঠাৎ করে একটি সরকার গঠিত হয়েছে, যেটি একটু আগেও আমাদের আলোচনায় এসেছে যে তাদের এইরকম একটা সরকার গঠনের কোনো প্রস্তুতি কারো ছিল না। সেই সরকার ক্ষমতায় আসার পর দুটো প্রাকৃতিক দুর্যোগ সহ তাদেরকে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র, অনেক চ্যালেঞ্জ তাদেরকে প্রতিনিয়ত মোকাবেলা করে সামনের দিকে যেতে হচ্ছে।
এবং এর মধ্যে যদি আপনারা ধরেন যে অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের খুব একটা বিপর্যস্ত অবস্থার মধ্য দিয়ে আমরা এই সরকারকে যাত্রা শুরু করতে হয়েছে, এবং ইতিমধ্যেই বাংলাদেশের সবচেয়ে দৃশ্যমান এবং সর্বজনের কাছে একটা প্রত্যাশিত জায়গা হচ্ছে যে মুদ্রাস্ফীতিটা লাঘব এবং মানে জনগণের নিত্য ব্যবহার্য যে পণ্য সেগুলোর মূল্যটা সহনীয় মাত্রায় আনা, বাজারে স্বস্তি ফেরানো, যেটা বাজারে স্বস্তি ফেরানো। আমরা যদি মোটা দাগে বলি যে এই ক্ষেত্রে সরকারের যে সাফল্য, সেই সাফল্য কিন্তু আমাদের এটা দৃশ্যমান কোনো সাফল্য বা আমাদের কাঙ্ক্ষিত মাত্রার সাফল্যের ধারে কাছেও এই ক্ষেত্রে আমাদের অর্জন হয়নি। আইন শৃঙ্খলার কথা যদি আমরা বলি, সেখানেও কিন্তু আমাদের একটা প্রত্যাশার জায়গা আছে, সেটাতেও আমরা ইতিমধ্যেই আমরা যা অর্জন করেছি সেটা জনপ্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা আজকেও দেখেছি যে সরকার আবারও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরও 2 মাসের জন্য বৃদ্ধি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মানে করার জন্য, অবশ্য সেখানেও সরকারের অনেক চ্যালেঞ্জ আছে। আপনি দেখবেন যে অর্থনীতির ক্ষেত্রে আমাদের একটা ইতিবাচক হলো যে রেমিটেন্স প্রবাহ, সেটা অনেক বেড়েছে, রপ্তানি আয়ও কিছুটা হয়েছে, আমাদের রিজার্ভের একটা চাপ আছে। তবে রাষ্ট্র মেরামতের জন্য সরকারের যে একটা কমিটমেন্ট এবং মানুষের জন্য যে সংস্কার, সেইটির কার্যক্রমের জন্য সরকার ইতিমধ্যে 10টা কমিশন গঠন করেছে, 6টার কার্যক্রম শুরু হয়েছে, এবং তাদের কার্যক্রম আমরা বলেছি যে নানা রকমের কথা আমরা শুনতে পাচ্ছি। আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব তাদের যে কার্যক্রমের প্রাথমিকভাবে তারা কিভাবে উপস্থাপন করতে পারবে। একটা মানুষের প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোরও বড় রকমের একটা দাবি সরকারের কাছে আছে যে সরকার যে কাজগুলো করে একটা নির্বাচনের দিকে যাবে, সেখানে একটা রোডম্যাপ বা সরকারের একটা পরিকল্পনার কথা, সেইখানে কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো স্পষ্ট করছে না। এইগুলো মানুষের মধ্যে এক ধরনের বিতর্ক আছে, প্রতিক্রিয়া আছে। তবে আমরা আশাবাদী হতে চাই এই 3 মাসের কর্মকাণ্ড বা 100 দিনের কর্মকাণ্ড দিয়েই এই সরকারের চূড়ান্ত কোনো মূল্যায়ন বা হতাশার জায়গাটা বড় করে। আজকে তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন যে এই সরকারকে ব্যর্থ করার জন্য যে ইয়াটা অনেক চক্রান্ত আছে, সেটা অনেক চেষ্টাও চলছে, সেটাও করতে দেওয়া উচিত হবে না। আমরা সেটাও মনে করি। ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান। আমরা এই একই বিষয় রিদওয়ান আহমেদ রিফাত, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনার কাছেও জানতে চাইবো যে 100 দিনের মূল্যায়ন করলে এই সরকারকে আপনি একজন সমন্বয়ক হিসেবে কি মনে করেন? অনেক হতাশার সুর আমরা অন্য সমন্বয়কারীদের মধ্যে শুনতে পাই। শুধুমাত্র সমন্বয়ক হিসেবে না, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আশা করি এখানে কিছু আমার মানে মূল্যায়ন তুলে ধরব। কারণ যতই আমরা বলতেছি যে 100 দিন তো খুব কম সময় না। এই 100 দিনের মধ্যে আমাদের মানে দেশের প্রায় 3টা জায়গায় যেখানে আসলে শস্য উৎপাদন হয়, সেখানে আমাদের আকস্মিক বন্যা মোকাবেলা করতে হয়েছে। আমাদের আপনারা দেখেছেন যে গত মাস পর্যন্ত আমাদের যে গার্মেন্টস সেক্টর, সেখানে প্রতিনিয়ত গার্মেন্টস অস্থিরতা ছিল। এটা আমরা মানে বিভিন্নভাবে পরিকল্পিত অস্থিরতা ছিল, আবার একই সাথে বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে, সেগুলো নিয়েও অস্থিরতা এখনো চলমান। একই সাথে আপনারা আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে প্রাথমিক সেখানেও চক্রান্ত হয়েছে। আমরা দেখতে পেরেছি যে পূজার সময় একটা মানে গুজব করা হচ্ছে যে এই পূজার মধ্যে অবশ্যই কিছু একটা স্যাবোটাজ করা হবে, সেটার মাধ্যমে এখানে সাম্প্রদায়িক একটা অস্থিরতা তৈরি করা। একই সাথে আমাদের অত্যন্ত সংবেদনশীল চিটাগং হিল ট্রাক্স আমরা এই টাইমে অস্থিরতা দেখেছি। এই সকল বাস্তবতাকে সামনে রেখেও আমি যখন আসলে একটা সাধারণ মানুষের মানে চোখ থেকে এই বাস্তবতা দেখতে পাচ্ছি যে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পরে আমার জীবনে, আমার দৈনন্দিন জীবনে আসলে কতটুকু কি পরিবর্তন এসেছে। আমি কি আগের মতো ঘুষ দিয়ে আমার কাজ করতে হতেছে সরকারি অফিসে গেলে, নাকি আমি হচ্ছে আগে যে চাল হচ্ছে 100 টাকা করে কিনতাম, সেই চাল কি এখন দাম আমার ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে কিনা, নাকি আমি হচ্ছে আগে যেই নাগরিক হিসেবে আমার একটা রাষ্ট্রের কাছে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটা বেড়েছে কিনা, বা আমার যতটুকু পাওয়ার কথা ছিল আমি ততটুকু পাচ্ছি কিনা। এখন আমরা আসলে অনেক সময় এই আলোচনাটা করি যে এখন দেখা যাচ্ছে মরিচের দাম 200 টাকা ছিল, কিন্তু আমরা গত বছর 400 টাকা দামে মরিচ কিনে আমাদের খেতে হয়েছিল। কিন্তু এই কম্পারিজনটা না এনে আমাদের আসলে আমার মতে মূল মানে আমাদের ভিউ পয়েন্টটা হওয়া উচিত যে আসলে যদি আমার ক্রয় ক্ষমতার মধ্যে এটা এসে পড়ে, আমি তো নিশ্চয়ই গিয়ে বলবো না যে না এটা দাম বেশি, এটা 100 টাকা বেশি 200 টাকা বেশি হোক, এটা আমার ক্রয় ক্ষমতার বেশি আসছে, আমি আইদার তার ক্রয় ক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারছি না, অথবা আমার যে প্রডিউসটা আসছে সেই প্রডিউসটার আমি দামটা কমাতে পারছি না।
এখন সাধারণ মানুষের কাছে আসলে এই জিনিসগুলো তাদের মধ্যে হতাশা থাকাটা স্বাভাবিকই, কারণ তারাও কিন্তু আমাদের আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদেরও সেই যে একটা প্রত্যাশা, এই প্রত্যাশাটাকে আমার মনে হয় প্রয়োজন, এই ধরনের প্রত্যাশা থাকাটাও প্রয়োজন, কারণ এই ধরনের প্রত্যাশা থাকার ফলে সরকারের একটা চাপ থাকবে যে আমার বেঞ্চমার্কটা আমার অবশ্যই পৌঁছাতে হবে। জি নিশ্চয়ই, কিন্তু সরকার কি সেক্ষেত্রে মানে সাফল্যের সাথে মনে করেন কিনা যে এই হ্যান্ডেল করতে পারছেন? এই হতাশাটা যেন তৈরি না হয় সেইটি নিশ্চিত করতে হবে। তো আমরা যতটুকু বাইরে থেকে দেখছি যে সরকার চেষ্টা করছে, কিন্তু সহযোগিতা পাচ্ছেন না, সহযোগিতা আমরা পাচ্ছি না, কারণ আমাদের প্রশাসনিকভাবে আমরা পুলিশের কাছে একটা এখন মামলা নিতে গেলে পুলিশ এখনো আমাদের কাছে কথা শুনতে হয় যে না, এই মামলা এইভাবে নেওয়া যাবে না, কিন্তু একটা দলীয় রাজনৈতিক বা প্ল্যাটফর্ম থেকে কেউ মামলা নিতে গেলে সেই মামলা অনায়াসে নিচ্ছে। আমাদের সামনে আপনারা দেখতে পাবেন মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবন এবং এমপি হোস্টেলের সামনে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী, আমাদের বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত সন্ত্রাসীরা দিনের আলোতে মিছিল নিয়ে যাচ্ছে। ওই পাশে হচ্ছে আমার সংসদ ভবন, মানে এটা তো অনেক একটা সেনসিটিভ এরিয়া, এই এরিয়া থেকে প্রকাশ্যে দিনের আলোতে তারা ব্যানার নিয়ে মিছিল দিয়ে যাচ্ছে। সেইখান থেকে আমরা একজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারি নাই আমাদের পুলিশ প্রশাসন বা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আসবো আপনার কাছে আবারও। আমাদের সঙ্গে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি রয়েছেন, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনার কাছেও একটু এই 100 দিনের সামগ্রিক মূল্যায়ন নিয়ে হতাশার জায়গা এবং প্রত্যাশার জায়গাও জানতে চাই। আমার কাছে বিষয়টা খুব সিম্পল। যেমন উনি বললেন 100 দিন খুব লম্বা সময় না, কমও নয়। এখন সিম্পল আপনি আসেন, প্রথম কথা হইল যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির একটা কথা হয়েছে, এটা আমি কনসিডার করতাম তাকে। যদি তিনি বলতেন আমি 1.5 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব, তাহলে আমরা 1.5 বছর মেনে নিতাম। উনি যদি লম্বা সময় প্রলং করেন আর উনি যদি 4 বছর পরে যান, তাহলে আপনি আপনার কেন মনে হচ্ছে যে উনি রাজনৈতিক দল করবেন, উনি লম্বা সময় থাকবেন? কেন করবেন? ইতিমধ্যে একটা স্টেটমেন্ট আছে, আজকের পত্রিকায় আছে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক যিনি নাসিরউদ্দিন, উনি বলেছেন তরুণদের পরিকল্পনায় যদি কেউ বাধা দেয় তাহলে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের কবর রচনা করা হবে। ব্যালট বিপ্লব কিন্তু বুঝা যায় একটা ভোট, তার সাথে কবর রচনা করার মানে হচ্ছে একটা দাম্ভিকতার ব্যাপার আছে, সেজন্য আমি কথাটা বললাম। এবং সেইটা যদি আপনি করতে যান, আপনি ধরেন আমি ধরে নিলে আপনি 4 বছর থাকবেন, আপনি তো ডেট দেন নেই আমাকে। আপনি যদি বলতেন আমি 1.5 বছরের মধ্যে সেরে ফেলবো, ওয়াকারুজ্জামান যেটা বলছিল সেটা প্রধান উপদেষ্টা উড়িয়ে দিয়েছেন যে এটা আমার কথা নয়, এটা সরকার বলে নাই। তাহলে আপনি তো অনির্দিষ্টকাল থাকেন, তাহলে সাধারণের জন্য আপনাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, ম্যান্ডেটরি, আমরা তো আপনি ডেট দিয়ে চলে যান। দ্বিতীয় কথা, প্রশাসন, আমি বলতেছি নিশ্চিত করে বলে দিচ্ছি প্রশাসন মাঠে নামবে না, কেউ বলবে না। আমি বলছি, কেন বলছি, আমার জন্মের পরে যতটুকু পড়ছি লেখছি দেখছি, তাতে আমার জন্মের পরে আমি এইরকম সরকার দেখিনি। এই যে দেশের সরকার অর্ধেক সাংবিধানিক অর্ধেক অসাংবিধানিক, রাষ্ট্রপতি সাংবিধানিক এবং সরকার হইলেন অসাংবিধানিক। এবং এই দুইটা সরকার আমার জন্মের পরে দেখি নাই, কোথাও আছে কিনা। উনি আমার ইউনিভার্সিটির একজন টিচার, উনিও দেখেন নাই। তাহলে আপনি সেখানে প্রশাসন বলতে মাঠে দৃশ্যমান শুধুমাত্র আর্মি চিফ, রাস্তা অত আর্মিও দেখি না, শুধু আর্মি চিফ। উনি কিন্তু দুইজনের সাথেই যোগাযোগ রাখছেন, বাট হি ইজ ভেরি মাচ আন্ডার কমান্ড অফ দ্য প্রেসিডেন্ট। কারণ প্রেসিডেন্ট হচ্ছেন সাংবিধানিকভাবে আছেন প্লাস সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। বাট উনি বা কিভাবে, তাহলে ওনারও তো একটা সমঝোতা, এবং উনি পারেন করতে ইচ্ছা করলে যে সাংবিধানিক থাকবে না অসাংবিধানিক থাকবে না মিক্সড থাকবে। এই সরকার যেহেতু মিক্সড, আমি লিখে দিচ্ছি সরকার ব্যর্থ হবে। কারণ সরকারের কতগুলো সমস্যা, আমি এক লাইনে বলি আপনাকে। রাজনৈতিক দলরা নির্বাচন চায়, উনি সংস্কার করে নির্বাচন দিবেন। আহতদের চিকিৎসা করতে 100 ব্যর্থ, যার এটা ছিল প্রায়োরিটি বেসিস। এটা তো আপনার ভুলের কথা না, কোনোভাবে 5 জন উপদেষ্টা বলছে আমরা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি 100 দিন, এসিআর বলবো না, এসিআর তো অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। আর যদি 100 দিনে যাই, 100 দিনের কনফিডেন্সিয়াল রিপোর্ট আমার লেখার দরকার নাই। আপনি উপদেষ্টা যার যারটা লেখেন কি করছেন, আপনি ছাত্র সমন্বয়করা বলুক কি করছে, জাতীয় নাগরিক কমিটি কি করছে, সমন্বয়করা কি করছে, একটু যদি লেখা দিতে পারে পত্রিকায় পাবলিশ করে দেন, আমি লেখা দিতে পারি নিশ্চিত 1 লাইনও প্রোগ্রেস করছে লিখতে পারবে না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনি আমরা আবারও আসবো আপনার কাছে, আমাদের আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। আপনি অনেকগুলো হতাশার কথাই বললেন, যদিও এর মধ্যে ক্ষোভের কথাই জানালেন আর কি। আমরা আশার কথাও শুনবো এরপরে বিরতি থেকে ফিরে বলবো। দর্শক, আমরা গণতন্ত্রে রাজনীতির, সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলছি, আরও কথা বলবো আরেকটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন।
দর্শক আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্রে। কথা বলছি 100 দিনে সরকারের মূল্যায়ন করবার চেষ্টা করছি আজকে জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আমাদের যেহেতু সময় স্বল্পতা রয়েছে, অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকেই যে প্রশ্নটি রাখতে চাই, শেষ সময়ে সামগ্রিকভাবে মূল্যায়নের কথা আমরা বলছিলাম, কিন্তু এই যে ষড়যন্ত্র চলছে, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে বৈষম্য বিরোধী স্পিরিট সেটি যদি ব্যর্থ হয় কোনো কারণে, সেটি তো সামগ্রিক বাংলাদেশের জন্য ক্ষতি। সেটি আমরা মোকাবেলা করব কি করে? দেখেন, প্রত্যেকেই কিন্তু এটা বলছেন এবং খুদ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান এবং অন্য উপদেষ্টা যারা আছেন প্রত্যেকের পক্ষ থেকে এটি বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর কথা বলা হচ্ছে, সুশীল সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে ব্যর্থ যেন না হয় সেটার প্রধান দায়িত্ব কিন্তু হলো যারা সরকার পরিচালনায় আছেন তারা সতর্কভাবে কাজগুলো করা এবং রাজনৈতিক ঐক্যবোধ একটা জরুরি রাজনৈতিক দল। কিন্তু এটাও আপনার এই সরকারের মনে রাখতে হবে যে সংস্কার কমিশন করেছেন, সংস্কার পরিকল্পনা করছেন, বাংলাদেশের মেইন স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। দিন শেষে তাদের কাছে আপনাকে যেতে হবে এবং দেশের সরকার সেটা যেতে হবে। সেইখানে কিন্তু সংস্কার যারা কার্যক্রম পরিচালনা করছেন রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু সংলাপ হচ্ছে না। একটা হলো রাজনৈতিক দলগুলোর সাথে আমার মনে হয় যে সরকারের একটা আপাত দৃষ্টিতে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটা বাড়ছে। এবং একই সাথে যদি আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা যে এই সর্বশেষ মানে উপদেষ্টা পরিষদ সম্প্রসারণের পর যে প্রতিক্রিয়া, সেটাও কিন্তু নির্দেশ করে যে তাদের সাথেও একটা গ্যাপ বাড়ছে। আমি মনে করি যে এই গ্যাপটা দ্রুততার সাথে রাজনৈতিক দল এবং অন্যান্যদের সাথে এটা মিনিমাইজ করা দরকার এবং জনপ্রত্যাশাটা অনুভব করা দরকার। সরকার সব কিছু সরকারকে করে ফেলতে হবে এইটা চিন্তা করারও কোনো কারণ নাই। সংস্কার বলেন, এগুলো চলমান প্রক্রিয়া চলবে। আগে আপনি অগ্রাধিকার আপনি ঠিক করেন। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা এই পর্যন্ত দেখছি না যে সরকারের বিরুদ্ধে এত মানুষের প্রাণ গেছে, সেই সরকারের বিরুদ্ধে বিচারের আওতায় আনার জন্য সুপরিকল্পিতভাবে কোনো কার্যক্রম আমরা এখনো দেখছি না, যেটা আমাদেরকে হতাশ করে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। একেবারে সুনির্দিষ্ট করে আপনি বলেছেন অনেকগুলো বিষয়। আমরা রেজওয়ান আহমেদ রিফাত, আপনার কাছ থেকেও একই বিষয় জানতে চাইবো যে এই ষড়যন্ত্র বলি, যে ধরনের অপচেষ্টা বলি, কোনোভাবেই যদি এই আন্দোলনের যে স্পিরিট সেটি ব্যর্থ হয়ে যায়, সেখানে আমাদের প্রস্তুতি কোথায়? ধন্যবাদ স্যার। একটা বিষয় বলে যে আসলে রাজনৈতিক সমঝোতা, আমাদের এই সরকারটা কিন্তু রাজনৈতিক সমঝোতার মাধ্যমে গঠিত হয়েছিল, কিন্তু আমরা সেই রাজনৈতিক সমঝোতার মধ্যেও কি ফাটল আছে কিনা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিগত এক সপ্তাহের মধ্যে আমরা কয়েকটা রাজনৈতিক দলেরই নেতৃস্থানীয় পর্যায় থেকে দেখেছি যে তারা আওয়ামী লীগের রাজনীতি চায়, তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে চাচ্ছে না, তারা বিভিন্ন প্রক্রিয়ায় হয়তো তাদের চাচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ ওই ন্যারেটিভগুলো আবার বয়ান দিচ্ছেন। এখন আমরা এটা দেখে শঙ্কিত হই যে এই সরকার ব্যর্থ না হলেও সামনে কি আমরা ব্যর্থ হয়ে যাব কিনা। কারণ এই সরকারের একটা মূল ম্যান্ডেট ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে চাই, এবং ফ্যাসিবাদী ব্যবস্থার প্রতীক হিসেবে এখন পর্যন্ত যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের যে দোসররা। সেই ব্যবস্থাকে আমরা এখন পর্যন্ত স্ট্রংলি কন্ডেম তো করতেই হবে, একই সাথে তাদেরকে স্যার যে বিষয়টা বললো একটা সামগ্রিক বিচারিক আওতায় আনতে হবে। এই বিচারিক আওতার যত দ্রুত আনা সম্ভব তত আমাদের জন্য সেই অগ্রাধিকারগুলো বোধহয়, কারণ এটা হচ্ছে না। আমি কতক্ষণ আগে হয়তো আপনাকে একটা জিনিস বললাম যে মানিক মে এভিনিউর মতো একটা জায়গায় তারা হচ্ছে মিছিল করে যাচ্ছে, এমনকি প্রশাসনের মধ্যে থেকেও যে বিভিন্ন সময় আমরা সচিবালয়ের মধ্যে অস্থিরতা দেখি, আমরা আনসার বিদ্রোহের মতো একটা ঘটনা দেখেছি। এই সকল বিষয়গুলো নির্দেশ করে যে এই ফ্যাসিবাদী দোসর এবং এই যে ব্যবস্থাটা বিগত 15 বছরে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রশাসনিক পর্যায়গুলোতে এখনো আছে, রয়ে গেছে। এখন আমার মনে হয় প্রাথমিক আমাদের চ্যালেঞ্জটা হবে এই ব্যবস্থাটাকে ভেঙে অথবা পাশ কাটিয়ে আমাদের আমরা যে দুই ম্যান্ডেট নিয়ে এসেছি যে নতুন রাজনৈতিক ব্যবস্থা এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটা নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই এই বিষয়গুলোতে আসলে আরও সতর্কতা প্রয়োজন। আমরা শেষ মন্তব্য নিতে চাই অ্যাডভোকেট আবু হায়নার রাজ্যকে আপনার কাছে একই বিষয়, যে আসলে আমরা যেন ব্যর্থ না হয় সেই জায়গাটি আসলে কিভাবে জোরালো করতে পারি। দেখুন, আমি সিম্পল বলবো, আমি ভাই এত ইমোশন আমার কাছে নাই। আমি জীবনে 3টে অভ্যুত্থান দেখছি বাংলাদেশের। 1990 সালে এরশাদ অভ্যুত্থান, তারপরে 96-তে শেখ খালেদা জিয়ার অভ্যুত্থান, 2024-এ দেখলাম এইটা। এবং 71-এর যারা ধারক বাহক, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল, তারা কিন্তু 2 লক্ষ মা বোনের যে ইজ্জত গেছে তাদের জন্য কিছু করে নাই আমার জানা মতে।
10 নভেম্বর যে নূর হোসেন হত্যা হয়েছে, যাকে কেন্দ্র করে আন্দোলন হইলো, তারপরে নূর হোসেন ফ্যামিলির খবর কেউ রাখে নাই। এই রাজনীতির কারণে এগুলো মনে রাখি। ইভেন 2024-এ যারা মারা গেছে তাদের কথা বাদে দিলাম, যারা আহত হয়েছে তারাও এখন উপদেষ্টাদের কাছে চৈতমা এসে কদু। এখন 3 নম্বর আসেন, আমি একটু আগে আপনারা বলছি যে বাংলাদেশে আমি সামরিক শাসন দুইটা দেখছি, জিয়াউর রহমান এবং এরশাদ, তাদের প্রতিনিধিরাও বিদেশ গেছে, কোনোদিন অপমানিত হয় নাই। কিন্তু এই সরকারের একটা আসিফ নজরুল যথেষ্ট অপমানিত হয়ে আসছে। কেন? যারা অপমান করছে তাদের প্রেসিডেন্ট সাংবিধানিকভাবে বসে আছে, তারা অপমান করছে। আবার উনি অসাংবিধানিক সরকার মুশফিকুল ফজলের যে অ্যাম্বাসেডর বানাইছে, সমাধানগুলো কি? 1 মিনিট সময় আছে আমাদের। অ্যাম্বাসেডর বানাইছে সে নন কর্পোরেট হবে, অন্য স্টাফ দ্বারা। সমাধান একটাই, এই সরকারের উচিত হবে নৈতিকভাবে ডিটারমাইন্ড থাকবে, স্বৈরাচারের বিচার করবে, রাজনৈতিক নেতাদের সাথে বসে সমঝোতা করে দেশ চালাবে, সুন্দর করে একটা সংস্কার করে নির্বাচন দেখ, পাশাপাশি ওই বিচারটা করার টাইমটা সবার কোঅপারেট করতে হবে। তাইলে হবে। সেই সময়টাও কি আমরা দিচ্ছি তাদের? দেওয়া উচিত, যদি রাজনীতিবিদদের সাথে সমঝোতা করে। আপনি তো পাত্তাই দিচ্ছেন না রাজনীতিবিদদেরকে, আর যাদেরকে আরো বেশি অংশগ্রহণ, যাদেরকে না দেখায় কিন্তু আনঅফিশিয়ালি কিছু লোককে পাত্তা দিচ্ছেন, ওইটা গন্ধ পাওয়া যায়। কিন্তু যাদেরকে দেওয়া উচিত তাদেরকে আপনারা দিচ্ছেন না, হুইচ ইজ ভেরি পেইনফুল। জি, অসংখ্য ধন্যবাদ আবহাওয়া রাজ্যকে। আপনি চমৎকারভাবে সুনির্দিষ্ট করে যে প্রস্তাবটি দিলেন, নিঃসন্দেহে আসলে রাজনৈতিক একটা ঐক্য এবং সমঝোতা প্রয়োজন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার যদি কিছু যোগ করতে চান এই বিষয়ে, ডক্টর সিদ্দিকুর রহমান। আমি যোগ করতে চাই এটাই যে আসলে এত রক্তের বিনিময়ে যে আমরা যে সরকার পেলাম, সেই সরকারের ভুলেই হোক অথবা আমাদের নন কোঅপারেশনের কারণেই হোক, এটি যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। বাংলাদেশ ব্যর্থ, জাতিকে এর জন্য চরম মূল্য দিতে হবে। আমরা সেই মূল্য দিতে প্রস্তুত না। আমরা এই সরকার সফল হোক, সেটার জন্য আমাদের জায়গা থেকে কাজ করব, সরকারকে সেটা নিতে হবে। নিশ্চয়ই। রিফাত, একটু যদি এটা নিয়ে যোগ করেন। আমি একটু মানে স্যারের কথায় জাস্ট একটা যোগ করতে চাই। 71-এ যে ভুলগুলো হয়েছিল, যে আমরা আহতদের বা নিহতদের এভাবে মূল্যায়ন করতে পারিনি, সেই বাস্তবতাটা কিন্তু আমার মতে এখন একটু ভিন্ন। আমরা আমাদের ডে 1 থেকে এই চাইলে এখন আরেকটু গুছিয়ে করার সুযোগ আছে। এখন আরো আমরা গুছিয়ে করছি, আশা করা যে সামনে আরো আমরা যতটুকু, কারণ মানে ওই রক্তের উপর দাঁড়িয়ে আর কি আমরা এসেছি। আমার লাস্টটা এখানে থাকলে হয়তো আমি এখানে আসতাম। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করব অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে ভাববেন এবং একটি রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নেবেন এবং নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি বাস্তবায়ন করবেন। আজকের মতো গণতন্ত্র শেষ করছি। আগামীকাল আবার নতুন অতিথির সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন।